আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফাহাদ। ফিজিক্সের আজকের আলোচনার বিষয়বস্তুটা ফিজিক্সের সবচেয়ে ছোট টাইটেলটা, যার বিস্তৃতি সবচেয়ে বড়। অধ্যায়টার নাম হচ্ছে গতি। ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলাপ করার আগে যে জিনিসটা তোমাদের জানা রাখা দরকার সেটা হচ্ছে, তোমরা ক্লাস 9 ক্লাস 10 টেস্টের আগে পরে যে অবস্থাতে এই ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমার আমার পক্ষ থেকে যে জিনিসটা অনুরোধ থাকবে যে এই অধ্যায়টা বায়োলজির ক্ষেত্রে যেমন আমি সেকেন্ড চ্যাপ্টারের কথা বলেছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন আমি 4 নম্বর অধ্যায়টার কথা বলেছি, পর্যায় সারণী, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সিমস লাইক ফিজিক্সের ক্ষেত্রে এই অধ্যায়টার ইম্পর্টেন্স ঠিক ততটুকু, মানে ততটুকু না, তার চেয়ে বেশি। এই অধ্যায়টার টাইটেলটা যত ছোট, এই অধ্যায়টার ইম্পর্টেন্স বা এটার সিগনিফিক্যান্ট লেভেলটা তার চেয়েও বেশি, মানে ততটাই উল্টা। এই অধ্যায়টাতে ভালো করার জন্য প্রত্যেকটা টপিক, এই অধ্যায়ের যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে, ইচ অ্যান্ড এভরি লাইনস ইজ ইম্পর্টেন্ট। বিকজ এই অধ্যায়টার শুরু দিয়ে যে পড়াটা পড়ানো হয়, বা এই অধ্যায়টার শুরু থেকে যেই স্টার্টিংটা হয়, সেটা ফিজিক্সের পরের ধাঁচগুলোকে বা পরের অধ্যায়গুলোকে আত্মস্থ করার জন্য ইম্পর্ট্যান্ট। একটু মেইন টপিকটা আমি লিখে রেখেছি, এবং এই সূত্রগুলো খুবই বহুল পরিচিত সূত্র। যারা নিউ 9-এ, যারা একদম প্রথমে যারা ফিজিক্স বইটা যখন হাতে পাও, যেমন আমার অবস্থাটা একটু বলতে পারি। যখন প্রথম ফিজিক্স বইটা আমি হাতে পাই, তখন আই ওয়াজ ফিলিং লাইক সো এক্সাইটেড। আমাদের সময় ছিল হচ্ছে ফিজিক্সের আগের বইটা, মানে সৃজনশীলের সময়, যেটাতে 25টা অধ্যায় ছিল ফিজিক্সের। এখন তো চ্যাপ্টার অনেক কমেছে, কন্টেন্টের পরিধি কমেছে, কিন্তু আমরা যখন ফিজিক্সে পড়েছিলাম তখন আমাদের কাছে মনে হইতো, মানে পার্সোনালি আমার কাছে ফিজিক্স পড়তে মনে হইতো যে ইটস এ ভেরি ম্যাথমেটিক্যাল একটা সায়েন্স, এবং এইটার মধ্যে 100% মার্ক পাওয়া সম্ভব। মানে একটা ফিজিক্সে যদি কোনো স্টুডেন্ট চায় যে সে 100 আউট অফ 100 পাবে, তাহলে তার পক্ষে পাওয়া সম্ভব। এখন এই কথার বিরোধিতা স্কুলের টিচাররা করতে পারে, মানে এই মুহূর্তে যদি কোনো টিচার দেখে থাকেন, অথবা কোনো স্টুডেন্টও করতে পারে। কিন্তু বিরোধিতার কথা থেকে একটু সামনে গিয়ে যদি বলি যে ফিজিক্সে যে সৃজনশীলের 4টা অংশ দেওয়া হয়, এবং সেখানে যদি তৃতীয় চতুর্থ অংশে যে ম্যাথস দেওয়া হয়, কোনো স্টুডেন্ট যদি 100% পারফেক্টলি অ্যাকিউরেটলি ম্যাথসটা করে দেয়, তাহলে ফিজিক্সে কিন্তু কাটা যাওয়ার মানে নাম্বার কেটে দেওয়ার কোনো উচিত না। একটা স্টুডেন্ট যদি সৃজনশীলে একদম পারফেক্টলি অ্যান্সার করে প্রত্যেকটা কোয়েশ্চেন, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে 10 আউট অফ 10 ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ক্রিয়েটিভ কোয়েশ্চেনে পাওয়া সম্ভব। সো অন দ্যাট কেস, ফিজিক্সের বেসমেন্টটাকে ভালো করার জন্য, ফিজিক্সের ভিত্তিটাকে ভালো করার জন্য এই অধ্যায়ের গুরুত্বটা ততটা ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে এই টপিক, 8টা টপিককে আমি সিলেক্ট করেছি, তাকে একটু ভাগ করব, এবং গতি অধ্যায়টার মধ্যে আরেকটা মেজর পোরশন আছে, যেটা হচ্ছে লেখচিত্র। এই লেখচিত্র বা গ্রাফটাকে আমি আলাদাভাবে আরেকটা ভিডিওতে আপলোড করব, যেখানে ঢাল বা গ্রেডিয়েন্ট, এটাকে নতি বলে বা স্লপ বলে, ওই জিনিসটা নির্ণয় সহ একটা ভিডিও থাকবে। এবং আরেকটা অংশ থাকবে যেখানে হচ্ছে কিভাবে সৃজনশীল সমাধান করা যায়, বা এটার যে গাণিতিক সমস্যাগুলো আছে, গতি অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো এত বেশি পরিমাণে আছে এই অধ্যায়ে। বিকজ তোমরা যখন টেস্ট পেপারটা খুলবা, দেখবা যে গতি অধ্যায়ের সাথে বল অধ্যায়ের ম্যাথমেটিকগুলোকে জড়িয়ে এমন কোনো বোর্ড নাই, যে বোর্ডে এমন কোনো স্কুল নাই যে স্কুলে অ্যাটলিস্ট একটা প্রশ্ন এইখান থেকে থাকে না। সুতরাং ইম্পর্টেন্সের দিক থেকে বা গুরুত্বের দিক থেকে এই অধ্যায়টা সেরকম। অধ্যায়টাতে পড়তে হবে স্থিতি, গতি, মানে রেস্ট অ্যান্ড মোশন। অধ্যায়টার নামই মোশন, গতি, ছোট্ট 2টা শব্দ। তারপরে বিভিন্ন প্রকার গতি, একটু আমি লিখে রেখেছি এখানে গতির একটু 5টা টাইপস, এটা তোমাদের বইয়ে লেখা আছে। স্কেলার রাশি, ভেক্টর রাশি, কমন জিনিস। দূরত্ব সরণ পড়তে হবে, দ্রুতি বেগ পড়তে হবে, ত্বরণ মন্দন পড়তে হবে, গতির সমীকরণটাকে বুঝতে হবে, এবং লাস্ট অফ অল পরন্ত বস্তুর গতিটা বুঝতে হবে। এখন গতি অধ্যায়ের ক্ষেত্রে প্রথমে যে জিনিসের সংজ্ঞাটা জানা হচ্ছে, সেটা হচ্ছে গতি কি। গতি হচ্ছে যে, এখানে এই শব্দটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে রেফারেন্স স্ট্রাকচার। শব্দটা হচ্ছে রেফারেন্স স্ট্রাকচার। এটার মানে হচ্ছে যে কোন একটা বস্তু গতিশীল না স্থিতিশীল, বা সেটা কেমন আছে, এটাকে যাচাই বাছাই করার জন্য একটা প্রসঙ্গ কাঠামো লাগবে। মানে এমন একটা জিনিসের সাথে তুলনা দিতে হবে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড।
তাকে কেন্দ্র করে আরেকটা জিনিস কতটুকু গতিশীল বা কতটুকু স্থিতিশীল সেটাকে আমরা মেজার করতে পারি। এটা হচ্ছে এক ধরনের আপেক্ষিকতা। এই শব্দটা ফিজিক্সে ইম্পর্টেন্ট, রিলেটিভিটি। রিলেটিভিটি মানে হচ্ছে ওই স্পেসিফিক সময় কাল পাত্রে ওই সময়টাতে যে জিনিসটা চক্ষুষ্মান, হুইচ ইজ অবজেক্টিভ, হুইচ ইজ ভিজিবল। ফিজিক্স ভিজিবল জিনিসটাকে ইনভিজিবল দুইটা জিনিসই আলাপ করে। ফিজিক্সের উদ্দেশ্য যেহেতু আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছি যে বস্তুগত বিষয়াদিকে সায়েন্টিফিক ভাবে প্রুফ করে যে জিনিসটাকে কোয়ান্টিফাই করা যায়, যে জিনিসটা কোয়ান্টিফাই করে এটাকে মোর অ্যান্ড মোর নেক্সট ফার্দার লেভেলে নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে ফিজিক্সের উদ্দেশ্য। যেহেতু এটা কোয়ান্টিফায়াবল একটা অবজেক্টিভ, ইন দ্যাট কেস এই দুইটা শব্দ আগে বুঝতে হবে যে রিলেটিভিটি আর আপেক্ষিকতা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট সময়ের, নির্দিষ্ট কালের, নির্দিষ্ট পাত্রের যেই ডেটা বা যে ইনফরমেশন বা যে জিনিসটা আমরা পাই, দ্যাট ইজ দ্য রিলেটিভিটি। এবং এখানে রেফারেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যে জিনিসটাকে বা যে স্ট্রাকচারটাকে রেফারেন্স করে আমি বাকি জিনিসটাকে চিন্তা করব। এখন একটা স্থির বস্তুর সাপেক্ষে আর একটা বস্তু যদি গতিশীল হয়, অর্থাৎ অবস্থানের পরিবর্তন হয়, তাহলে এই বস্তুটা গতিশীল। আরেকটা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তু যদি একই রকম ভাবে চলতে থাকে, তাহলে দুইজন স্থির। যেমন চলন্ত ট্রেনে যদি বসে দুইজন মানুষ পাশাপাশি বসে চা খায়, হতে পারে ঢাকা সিলেট যাচ্ছে, মানে দরজার পাশে, ট্রেনের দরজার পাশে বসে চা খাচ্ছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এখন দুজনের তো অবস্থান পরিবর্তন হচ্ছে না, ট্রেন যেভাবে যাচ্ছে তারাও যাচ্ছে। এখন ট্রেনের ভিতরে এই রানিং যে দুইজন ব্যক্তি আছেন, আরো আছেন, এর সাপেক্ষে এ, মানে এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তি কিন্তু একেবারে এরা কিন্তু এক জায়গায় আছেন। সুতরাং চলন্ত ট্রেনের ভিতরে এরা দুইজন স্থির। কিন্তু পাশের থেকে যে দেখছে বা ওনারা যখন বাইরে দেখছেন যে মানে প্রকৃতি পিছনের দিকে চলে যাচ্ছে, আর প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে থাকে একজন লোক যখন দেখবে তারা সাই করে সামনে দিয়ে চলে যাচ্ছে, এদের দুইজনের সাপেক্ষে এরা হচ্ছে গতিশীল। অর্থাৎ এই দুইজন ব্যক্তির সাপেক্ষে প্রকৃতি গতিশীল, ওই বাইরে দাঁড়িয়ে থাকা লোকটার সাপেক্ষে এই দুইজন গতিশীল, আবার ট্রেনের ভিতরে এর সাপেক্ষে এ দুইজন হচ্ছে স্থির। অর্থাৎ রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে আমি কোনো একটা বস্তুর গতিশীল বা স্থিতিশীলতা যাচাই করব, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে রেস্ট বা স্থিতি কাকে বলে? যে কোনো একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেটা হচ্ছে স্থির। আর বস্তুর অবস্থানটা বা ওই প্রকৃতিটা হচ্ছে স্থিতি। আর গতিশীল হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হতে থাকে। সো স্থিতি যদি না হয় আর গতি যদি হতে থাকে, তাহলে এটার নাম গতি, আর বস্তুটার নাম হচ্ছে গতিশীলতা। এখানে একটা মজার পড়া আছে যে একটা খুব কমন কোয়েশ্চেন হচ্ছে যে প্রমাণ করো বা ব্যাখ্যা করো যে পৃথিবীতে সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনোটাই হচ্ছে পরম গতিশীল না, কোনোটাই হচ্ছে পরম স্থিতিশীল না। ইটস এ ভেরি ট্রু, বিকজ আমি কোনো কিছুকেই বা তোমরা কোনো কিছুকেই একেবারে 100% স্থির বলতে পারবে না। কারণ আমি যদি বলি যে আমি যে ক্যামেরাটা নিয়ে ভিডিও করছি, এই ক্যামেরার সাপেক্ষে আমি স্থির, হুইচ ইজ ট্রু, কিন্তু আমি এবং ক্যামেরা পৃথিবীতে আছি এবং পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে এত জোরে পরিভ্রমণশীল বা আবর্তনশীল যে পৃথিবীর উপরের সকল বস্তু সূর্যের সাপেক্ষে গতিশীল। আবার পৃথিবীর মতো গতিশীল কোনো গ্রহ যদি গ্যালাক্সির মধ্যে ঘুরতে থাকে বা অন্য কোনো অরবিটালে ঘুরতে থাকে, তাহলে এদের সাপেক্ষে মানে ওই গ্যালাক্সিদের ওই গ্রহের সাপেক্ষে পৃথিবী গ্রহটা স্থির হবে। অর্থাৎ কোনো কিছুকে আমরা পরম গতিশীল বা পরম স্থিতিশীল বলতে পারবো না, সবই হচ্ছে আপেক্ষিক। বিকজ আমরা কোনো একটা স্পেসিফিক রেফারেন্সের বেসমেন্টে কোনো একটা বস্তুকে ওই সময়ে স্থিতিশীল বা গতিশীল বলতে পারবো। সো এটার ব্যাখ্যাটা তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে যে গতি কত ধরনের হতে পারে। গতি অনেক রকমের হতে পারে, বাট আমরা আলোপ করবো হচ্ছে এই 3 ধরনের গতি, 5 ধরনের গতি। একটা হচ্ছে রৈখিক গতি, লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন বলতে বোঝায় যে একটা সোজা রোডের মধ্যে যদি একটা গাড়ি চলতে থাকে বা একটা সোজা রোডের মধ্যে তুমি যদি হাঁটতে থাকো সোজা, তাহলে তোমার ওই গতিটা হচ্ছে সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। এরপরে হচ্ছে সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে যেমন আমাদের পৃথিবীর গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। ইউ ক্যান সে লাইক আমাদের যে ফ্যান ঘুরে মাথার উপরে, সেটা একটা ঘূর্ণন গতি। যে বস্তুটাই একটু যেমন বৈদ্যুতিক মোটরের ভিতরে
দণ্ডাকার চুম্বক যে ইউ আকৃতির চুম্বকটা ঘুরে সেটাও হচ্ছে এক ধরনের ঘূর্ণন গতি। সো ঘূর্ণন গতির সংজ্ঞাটা সহজ। এরপরে চলন গতি, ইটস ওয়ান কাইন্ড অফ লাইক মোশন হুইচ ইজ, চলন গতি হচ্ছে যে কোনো বস্তু গতিশীল, যে বস্তুটা গতিশীল হবে সেটা সরলরৈখিক, কৌণিক, বৃত্তাকার, উপবৃত্তাকার, যে রকমের গতিশীল হোক না কেন সেই গতিটা হচ্ছে চলন গতি। পর্যাবৃত্ত আর স্পন্দন গতিটা হচ্ছে একটু মজার বিষয়। পর্যাবৃত্ত হচ্ছে পেরিওডিক মোশন আর স্পন্দন গতি হচ্ছে হারমোনিক মোশন। স্পন্দন আর পর্যাবৃত্ত গতির মধ্যে একটা পার্থক্য আছে। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে যে গতিটা বারবার হয়, যেমন ফ্যানের গতিটা, এটা বারবার হচ্ছে। কিন্তু স্পন্দন গতি হচ্ছে যে একটা টোটাল পর্যায়কাল সম্পন্ন করার সময়, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে টোটাল পর্যায়কাল সম্পন্ন করার সময় যে একটা টোটাল পর্যায়কাল সম্পন্ন করার সময় যদি টোটাল যে টাইমিংটা লাগে তার অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে। যেমন আমরা যদি সরল দোলকের গতিটা চিন্তা করি, সরল দোলকটাকে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে সরল দোলকটা এভাবে ঘুরবে, অর্থাৎ ওর যদি এখান থেকে এখানে গিয়ে আবার এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড লাগে তাহলে এটা হচ্ছে সেকেন্ড দোলক। এখন এরকম একটা দোলকের টোটাল পর্যায়কালের মানে টোটাল একটা স্পন্দন বা একটা দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তার অর্ধেক সময় সে একদিকে গিয়েছে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে এসেছে। এই ধরনের গতিকে পর্যাবৃত্ত গতি বলে, আর স্পন্দন গতি বলে। আর পর্যাবৃত্ত গতি হচ্ছে একই গতিতে যেটা গতিশীল, বা স্প্রিং এর গতি। স্প্রিং এর গতি কিন্তু একটা স্পন্দন গতি, হৃৎপিণ্ডের গতি একটা স্পন্দন গতি। সুতরাং সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। কারণ সকল পর্যাবৃত্ত গতিতে একটা পর্যায়কালের বাকি অর্ধেক সময় বস্তু বিপরীত দিকে নাও আসতে পারে। সুতরাং এখানে এই 3 ধরনের গতির ক্ষেত্রে একটু তোমাদেরকে মনে রাখতে হবে এক্সাম্পল গুলা কি ছিল। সো এক্সাম্পল গুলো মনে রাখলে তোমাদের এই গতিটা বুঝতে সহজ হবে। সুতরাং এই 5 ধরনের গতিকে একটু মনে রাখবা, রেফারেন্স স্ট্রাকচারটা মনে রাখবা, প্রসঙ্গ কাঠামো কাকে বলে, রিলেটিভিটি জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে আপেক্ষিকতা জিনিসটা কি। তাহলে এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানবো। এরপর হচ্ছে স্কেলার আর ভেক্টর। এটা তোমাদের খুবই কমন। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয় সেটা স্কেলার, যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটা ভেক্টর। এটার উদাহরণ তোমরা জানো, যেমন সরণ, ত্বরণ, মন্দন, বেগ, বল, ওজন, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। কারণ সরণ যদি আমি বলি 2 মিটার তাহলে শুধুমাত্র 2 মিটার বললে হবে না, বিকজ সেটা কোন দিকে গিয়েছে সেটা বলতে হবে। সো যে রাশিটার সাথে ডিরেকশন রিলেটেড, দিকটাকে উল্লেখ করতে হয়, সেই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। আর যে রাশিটা শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, ক্ষমতা, এগুলো সব স্কেলার রাশি। কারণ যেমন হচ্ছে স্কেলার রাশি এই জন্য কারণ কোন একটা বস্তুর শক্তি হচ্ছে 10 জুল, সে 10 জুল পরিমাণ কাজ করতে পারে, সেটা যে কোনো দিকেই সে করতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু দিক জড়িত না। কিন্তু আমি যদি বেগের কথা চিন্তা করি যে একটা বস্তুর বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, অন দ্যাট কেস উই মাস্ট কনসিডার যে ডিরেকশনটা কোন দিকে। সো দিকের উপর ভিত্তি করে কোয়ান্টিটিসকে 2 ভাগে ভাগ করা যায়, একটা স্কেলার কোয়ান্টিটিস, একটা ভেক্টর কোয়ান্টিটিস। এই দুটো তোমরা জানো। সুতরাং শুধু সংজ্ঞা মনে রাখলেই হবে না, রাশিটা কি স্কেলার না ভেক্টর সেটার সাথে দিক কিভাবে জড়িত না কিভাবে জড়িত সেটাও মনে রাখতে হবে। এরপরে 3টা ডিফারেন্ট জিনিসটা আলাপ করতে চাই। একটা হচ্ছে দূরত্ব। দূরত্ব কিন্তু হচ্ছে ডিসটেন্স, আর সরণ এটার মানে কিন্তু ডিসপ্লেসমেন্ট। এখন দূরত্ব আর সরণটাকে কিভাবে বোঝা যাবে, এটা আমিও আগে তোমাদের বলেছি যে এই বিন্দুটা এ থেকে বি। এখন এ থেকে বি এর মধ্যে কতভাবে যাওয়া যায় এই বিন্যাস সমাবেশ করে পৃথিবীতে শেষ করা যাবে না। কেন? কারণ এটাকে যদি এইরকম করে ঘুরে এখানে উপস্থিত হয় সেটাও হতে পারে, ও যদি এখান থেকে ঘুরে এখানে উপস্থিত হয় সেটাও হতে পারে। এখন কথা হচ্ছে ও যদি এরকম ভাবে ঘুরে এখানে উপস্থিত হয় এবং সে যদি 10 মিটার পথ অতিক্রম করে, আবার ও যদি এরকম করে উপরে গিয়ে এরকম করে নিচে এসে সে যদি 19 মিটার পথ অতিক্রম করে,
তাহলে এই দুইটাই হচ্ছে দূরত্ব। কিন্তু এ যদি বি এর দিকে সোজা গিয়ে 8.7 মিটার পথ অতিক্রম করে, তাহলে এটা হচ্ছে সরণ। অর্থাৎ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যে ক্ষুদ্রতম দূরত্ব সেটা হচ্ছে সরণ। আর একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দিকে যে কোনো অতিক্রান্ত মানে যে অবস্থানের পরিবর্তন, যে কোনো ভাবে যে অবস্থানের পরিবর্তন, সেটাই হচ্ছে দূরত্ব। সুতরাং দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সরণকে অ্যাকচুয়ালি এস দ্বারা প্রকাশ করা হয়। তো দূরত্বের এককও মিটার, সরণের এককও মিটার। সুতরাং যদি কোনো বিন্দু থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর দিকে একটা স্পেসিফিক ডিরেকশন হয়, the minimum distance between two dots is the displacement of between two dots. So displacement is a vector quantities, but unit সমান, ইউনিট একই রকম, এটাও মিটার এটাও মিটার। এখন আমি যদি দূরত্বের পর একটু দ্রুতিতে আসি, দ্রুতি কিন্তু হচ্ছে স্পিড, আর এটার আরেকটা রাশি হচ্ছে বেগ, এটা হচ্ছে ভেলোসিটি। এখন দ্রুতি হচ্ছে যে কোনো দিকে একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব, আর বেগ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব। তো এখন দ্রুতিকে যদি আমি প্রকাশ করি ভি, তাহলে এটা হচ্ছে ডি বাই টি, আর বেগকে যদি আমি প্রকাশ করি ভি, এটা হচ্ছে এস বাই টি। এখন এই যে দ্রুতি বা স্পিড, এটা যে অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু শুধুমাত্র দ্রুতি, কিন্তু এটা কিন্তু হচ্ছে সরণ। এখন সরণের ক্ষেত্রে, সরণ যেহেতু ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি, দূরত্ব যেমন স্কেলার রাশি, দ্রুতিও স্কেলার রাশি। অর্থাৎ এখানে কিন্তু কোনো ডিরেকশন নাই, কোনো নির্দিষ্ট দিক নাই, এটা হচ্ছে দ্রুতি। আর যদি কোনো নির্দিষ্ট দিক থাকতো তাহলে এটা হবে সরণ, আর সেটাই হচ্ছে বেগ। অর্থাৎ দ্রুতি হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব, সেটা একক সময়ে যে দূরত্ব, সেটা হচ্ছে দ্রুতি। আর কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর একক সময়ে যে অতিক্রান্ত সরণ বা একক সময়ে যে দূরত্ব, সেটা হচ্ছে বেগ। যেমন আমরা বেগকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমবেগ মানে সুষম বেগ, আর একটা হচ্ছে অসম বেগ। এখন সুষম বেগ আর অসম বেগের মধ্যে ব্যাপারটা কি রকম? সুষম বেগ হচ্ছে কোনো বস্তুর গতি যদি প্রতি সেকেন্ডে একই রকম ভাবে অতিক্রান্ত দূরত্বটা হয়। মানে আমি যদি একটা গ্রাফ আঁকি, তাহলে এটা যদি টি হয়, এটা যদি সরণ হয়, তাহলে সুষম বেগের গ্রাফটা হবে এরকম, মানে প্রতি মোমেন্টে তার একই রকম দূরত্ব অতিক্রম করেছে। আর অসম বেগের ক্ষেত্রে যদি আমরা আঁকি, তাহলে এটা যে কোনো রকম হইতে পারে, হোয়াটএভার, যে কোনো রকম হতে পারে, সেটা হচ্ছে অসম বেগ। সুষম বেগের একটা প্রাকৃতিক উদাহরণ হতে পারে শব্দের বেগ। আর শব্দের বেগ যেহেতু আমরা জানি যে একটা স্পেসিফিক টেম্পারেচারে একটা স্পেসিফিক থাকে, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 332 মিটার পার সেকেন্ড, হুইচ ইজ ভেরি ফিক্সড। আবার টেম্পারেচার বাড়ালে শব্দের বেগ বাড়বে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, সেটা আমি 7 নম্বর অধ্যায়ে আলাপ করব তরঙ্গ শব্দে। এখানে মনে রাখতে হবে যে বেগ ভেক্টর, সুষম বেগ অসম বেগ, আর দ্রুতি স্কেলার। এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্রুতির ক্ষেত্রে একটা খুবই কমন অ্যান্সার করতে হয় টেস্ট পেপারে যদি তোমরা দেখো, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে। সো তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে খুব ক্ষুদ্র সময়ে দূরত্বের পরিবর্তন ডিভাইডেড বাই ক্ষুদ্র সময়ের পরিবর্তন। অর্থাৎ কোন একটা গতিশীল বস্তুর যে কোনো বিশেষ মুহূর্তের দ্রুতিকে তার তাৎক্ষণিক দ্রুতি বলে, এবং তাৎক্ষণিক দ্রুতিকে প্রকাশ করার জন্য আমরা দূরত্বের পরিবর্তনটাকে ওই সময়ের মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা দিয়ে ভাগ করবো। এটা কিন্তু সম্পূর্ণ সময় না, এটা যে কোনো একটা স্পেসিফিক টাইম, যে কোনো নির্দিষ্ট সময়টাকে চিন্তা করলে ওই সময়ে যে দূরত্ব অতিক্রম করেছে। আমি বললাম একটা গাড়ি 21 সেকেন্ডে 420 মিটার অতিক্রম করেছে। এখন আমি যদি চিন্তা করি যে সে 19 সেকেন্ডে কত দূরত্ব, 19তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, ইন দ্যাট কেস দ্যাট 1 সেকেন্ড, 19th second is not 19 second, is about 1 second. So on that case, what is the displacement has been done by the objects within 1 second is the results of that specific speed.
সুতরাং তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্ট স্পিডের ক্ষেত্রে আমরা যে শুধুমাত্র ওই তাপমাত্রা ওই সময়ের পরিবর্তনের সময় ওই সময়টাতে ও যতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাহলে এই জিনিসটা যদি মনে থাকে তাহলে এটার পরে যে জিনিসটা আরেকটু করতে হবে সেটা হচ্ছে ত্বরণ আর মন্দন। এখন আমি যদি বলি ত্বরণ অ্যাসিলারেশন, আর মন্দন হচ্ছে রিটার্ডেশন। এই জিনিসটা কি? অ্যাকচুয়ালি ত্বরণ দুই ধরনের, একটা ধনাত্মক ত্বরণ, একটা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণটাই হচ্ছে মন্দন। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাপেক্ষে বেগের, আসলে বৃদ্ধি শব্দটা ভুল, সময়ের পরিবর্তনের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। এখন যদি সময়ের পরিবর্তনের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন ঋণাত্মক হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে বস্তুর বেগ যদি কমে তাহলে সেটা মন্দন, আর সময়ের সাথে সাথে বস্তুর বেগ যদি বাড়ে তাহলে সেটা ত্বরণ। তাহলে এই ত্বরণ মন্দন দুইটাকেই কিন্তু এ দিয়ে প্রকাশ করা হয়, বিকজ এটা অ্যাসিলারেশন। সো আমরা জানি অ্যাসিলারেশন হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, a equals to v minus u by t। এটার ব্যাখ্যা তোমরা জানো, v মানে শেষ বেগ, u মানে আদি বেগ, t মানে সময়। বিকজ একটু পরে আমি তোমাদের ওই গতির সমীকরণে দেখাবো সুভাট, এই শব্দটা একটু মনে রাখবা, সুভাট, s u v a t, সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়। যদি এটা অ্যাকচুয়ালি বড় হাতের হবে না, সবগুলো ছোট হাতের হবে। এটা হচ্ছে এরকম হবে, s u v a t। এই সুভাট শব্দটা মনে রাখবা। এই শব্দটা মনে রাখলে এটা এই জন্য এরকম, বিকজ এখানে পাঁচটা কোয়ান্টিটিস আছে, সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়। এই পাঁচটার যে কোনো তিনটা জানা থাকলে বাকি দুইটা বের করা যায়। তাহলে এখানে ত্বরণ আর মন্দনের ক্ষেত্রে সেম হবে, তবে মন্দনের ক্ষেত্রে আমি যদি v minus u by t করি, এই রেজাল্টটা আসবে পজিটিভ, এই রেজাল্টটা আসবে নেগেটিভ। সুতরাং ঋণাত্মক ত্বরণই মন্দন, আর মন্দন ত্বরণ দুইটাই হচ্ছে ভেক্টর রাশি। সো আমার মনে হয় না এই দুইটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা। সো ইন দ্যাট কেস, যেহেতু দ্রুতি, ত্বরণ, বেগ, মন্দন, দূরত্ব, সরণ, এই টপিকগুলো তুমি যদি বুঝে থাকো তাহলে পরবর্তী স্টেপে আমাদেরকে গতির সমীকরণটা একটু বুঝতে হবে। এই জিনিসটা ক্লিয়ার, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু গতির সমীকরণটার দিকে যাই। গতির সমীকরণটার ক্ষেত্রে আমি বলবো চারটা সমীকরণ আমি লিখে রেখেছি, এবং আমি আলাদা একটা ভিডিও বানাবো যে এই চারটা সমীকরণকে প্রমাণ করা নিয়ে, যে কিভাবে প্রমাণ করা যাবে v equals to u plus at। এখানে প্রমাণ করার জন্য প্রত্যেকটা প্রমাণের পিছনেই কিছু না কিছু যুক্তি থাকে। যেমন আমি যদি বলি যে একটা গতিশীল বস্তু, গতিশীল বস্তু u আদিবেগ নিয়ে a ত্বরণে চলে t সময়ে v শেষ বেগ প্রাপ্ত হলো। সাপোজ u হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, v হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এবং সে হচ্ছে 5 সেকেন্ডে এটা অতিক্রম করেছে। এখন আমরা যে একটু আগে দ্রুতি এবং বেগ পড়েছি, দ্রুতি এবং বেগ উভয় যেহেতু সরণ বাই সময়, তাহলে এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটার মাত্রা হচ্ছে lt ইনভার্স 1। ত্বরণ এবং মন্দন যেহেতু পড়েছি, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। আর দূরত্ব এবং সময়, সরণের ক্ষেত্রে এটার একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে l, বিকজ এটা হচ্ছে দৈর্ঘ্য। সুতরাং মাত্রা এবং এককের দিকে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে খেয়াল করবা যে মিটার পার সেকেন্ড কিভাবে আসছে, মিটার পার সেকেন্ড স্কয়ার কিভাবে আসছে। ত্বরণ মানে হচ্ছে সরণ, বেগ বাই সময়, মানে অ্যাকচুয়ালি ত্বরণ মানে যেহেতু বেগ বাই সময়, and that case বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, আর নিচে এটা হচ্ছে সময়। that would be সরণ divided by সময় স্কয়ার, which is সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড স্কয়ার, that would be মিটার পার সেকেন্ড স্কয়ার। সরণের মাত্রা l, সময়ের মাত্রা t স্কয়ার, that would be lt ইনভার্স 2।
সিম্পল একটা ইকুয়েশন। এবং ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা এই ভিডিওটা যদি ক্লাস 9-এর প্রথম দিকে কেউ দেখে থাকো, আর যদি আমার কথায় তোমাদের মধ্যে বা তোমার মধ্যে বিন্দুমাত্র ভয় সৃষ্টি হয়, তাহলে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু অ্যাকচুয়ালি এগুলা একটু প্র্যাকটিস করার পরে তোমার কাছে এগুলা মানে একদম ইজি মনে হবে। প্রমিস, এটা একদম ইজি মনে হবে। ট্রাস্ট মি, এগুলো নিয়ে মানে যারা এই মুহূর্তে টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে আমার এই লেকচারটার কোনো ভ্যালু নেই, কারণ এগুলো তোমরা জানো। আর যারা নতুন, যেহেতু আমি এটা অধ্যায় ভিত্তিক বলেছি, এটা আমি ক্লাস 9-এর স্টুডেন্টদেরকে ফোকাস করে কথা বলছি। আর টেস্ট পেপার সলিউশনের যে অংশগুলো বলি সেটা হচ্ছে একটু ম্যাচিউরড ওয়ার্ড ইউজ করবো, এবং সেখানে হচ্ছে আরেকটু বিস্তারিতভাবে বলবো, যাতে তোমরা এগুলো জানো, সেগুলা এখানে আলাপ করবো না, মানে বোর্ড সলিউশনের ক্ষেত্রে। আর অধ্যায়ভিত্তিক সৃজনশীল বা অধ্যায়ভিত্তিক টপিক এক্সপ্লেইন করার ক্ষেত্রে আমি ধরে নিব যে আমার ভিউয়ার্স হচ্ছে ক্লাস 9-এর স্টুডেন্টরা। সো আমি সেভাবে বেসিক লেভেলের কথা বলছি। সুতরাং ত্বরণকে আমরা এইভাবে ভাগ করতে পারি। তাহলে এই সমীকরণটাতে আমি যদি বলি যে একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে আমি বলবো যে ত্বরণ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মানে বেগের পরিবর্তন সময়। তাহলে এখন আমি যদি এটাকে ভাঙি, তাহলে ভি মাইনাস ইউ সমান এটি হবে, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি হবে। অর্থাৎ এই আদিবেগটা আর সরণের সাথে, এখানে যেহেতু সরণ নাই, শেষ বেগের সাথে ত্বরণের এরকম একটা সম্পর্ক থাকে। এই সম্পর্কটাকে আরেকটু এক্সপ্লেইন করা যায়। যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, স্থির, যদি এটা বলা থাকে যে বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা করে, তাহলে সেক্ষেত্রে ইউর মান 0। তাহলে ইউর মান 0 হলে ভি ইকুয়ালস টু এটি হবে। আর কোনো বস্তুর যদি ত্বরণ ধ্রুব থাকে, তাহলে ধ্রুব রাশির আগে যদি সমান থাকে, ফিজিক্সে আমরা বলতে পারি v is proportional to t. It means লাইনটা হচ্ছে স্থির অবস্থান থেকে গতিশীল কোনো বস্তুর ত্বরণ যদি ধ্রুব থাকে, অর্থাৎ স্থির অবস্থান থেকে গতিশীল কোনো বস্তুর ধ্রুব ত্বরণে চলতে থাকলে বস্তুর শেষ বেগ সরণের সময়ের সমানুপাতিক। অর্থাৎ যত সময় বাড়বে বেগ তত বাড়বে। এই সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক বা প্রপোর্শনাল রিলেশন। সো প্রপোর্শনাল রিলেশনের ক্ষেত্রে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এই বেগের মান এই সময়ের উপর ডিপেন্ড করছে। সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এবং আমরা গ্রাফ করার সময় বা আমরা যখন লেখচিত্র আঁকাই, তখন ডেফিনেটলি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা ডিপেন্ডেন্ট সেটাকে আমরা এইখানে রাখবো, আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা এক্স অ্যাক্সিসে রাখবো বা এক্স অক্ষে রাখবো। আমরা যখন গ্রাফ করি তখন এক্স আর ওয়াই অক্ষ করে দুইটা রাশিকে আমরা যেমন এক্সপ্লেইন করার ট্রাই করি উইথ দ্য ডেটা লাইক দ্যাট। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সুতরাং v equals to u plus এটিকে এভাবে প্রতিপাদন করা যায়, এবং এখান থেকে একটা রাশি বের করা যাবে বা একটা লাইন আসবে, যে লাইনটা হচ্ছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। ঠিক একই রকম ভাবে s equals to v plus u by 2 into t, s equals to ut plus half t square, এবং হচ্ছে v square equals to v square plus 2s, এটাও প্রমাণ করা যাবে। সো এটা হচ্ছে গতির সমীকরণ নিয়ে কথা। এখন গতির সমীকরণের পরে আমরা যদি একটু নিউটনের মহাকর্ষ সূত্রটার কথা চিন্তা করি, তোমরা সবাই নিউটনের মহাকর্ষ সূত্রটা জানো, যেটা 1665 সালে ওনার একটা নিউটনের মহাকর্ষ সূত্রটার ক্ষেত্রে একটু আলাদা বিষয় আছে। আচ্ছা সরি, আমি আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে এই গতির সমীকরণটা মানে গতির যে সূত্রগুলা নিউটন দিয়েছিলেন, সেটা উনি দিয়েছিলেন হচ্ছে 1665-এ, স্যার আইজ্যাক নিউটন। এবং তার বইটার নাম হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এরকম বইটাতে উনি 1665-এ, যেহেতু ওনার জন্ম 1642-এ, হ্যাঁ, এবং ওনার মৃত্যু হচ্ছে 1727, ইফ আই এম নট রং, 1642 থেকে 1727 এই টাইমটাতে স্যার আইজ্যাক নিউটন বেঁচে ছিলেন, এবং 1665-এ প্রথম ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইতে সর্বপ্রথম এই গতির সূত্রগুলোকে উনি এক্সপ্লেইন করেন। এরপরে
গতির সমীকরণগুলোর বা গতির সূত্রগুলোর ক্ষেত্রে গতি সূত্র নিয়ে আমি বড় অধ্যায়টাতে একটু ব্যাখ্যা করবো, যেখানে জড়তা এবং মানে এর পরের অধ্যায়টা সেখানে এক্সপ্লেন করবে জিনিসটা। এখানে পড়তে হয় পরন্ত বস্তুর গতি, যেটা ইটালির পিসা শহরে সম্ভবত, হ্যাঁ পিসা শহরে বিজ্ঞানীর নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলাই, উনি আবিষ্কার করেছেন। একটা হেলানো বিল্ডিং থেকে অনেকগুলো বিভিন্ন ভরের বস্তুকে উনি ফেলে দিয়েছেন নিচে, এবং সেটা পর্যবেক্ষণ করে একটা সূত্রে 3টা সূত্র উনি দিয়েছিলেন। এখন 3টা সূত্র কিরকম ছিল, যদি কোনো বস্তুকে উপর থেকে ফেলে দেয়া হয়, এখানে কন্ডিশন হচ্ছে 2টা। নাম্বার 1 মুক্তভাবে, নাম্বার 2 বিনা বাধায়। এখন বিনা বাধায় বলতে বোঝানো হচ্ছে যে বাতাসের যে বাধা, যেমন আমি যদি এখন একটা মার্কার আর একটা পেজ, আমরা যে খাতায় লিখি সেরকম একটা পেজ যদি একসাথে ফেলে দিই, এটা আগে পড়বে, এটা সবাই জানে। পেজ এরকম হেলে দুলে দুলে হেলে পড়তে থাকবে, কারণ ওকে কিন্তু পিছন থেকে বাতাস উপরের দিকে একটা চাপ দিচ্ছে। এই বাতাসের চাপ না থাকলে এবং বস্তুকে উপর থেকে বল না দিয়ে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। এটা ছিল গ্যালিলিওর প্রথম সূত্র। সো গ্যালিলিওর প্রথম সূত্রটা কি? বিনা বাধায়, মুক্তভাবে, পরন্ত, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। সেকেন্ড সূত্র, কন্ডিশন অ্যাপ্লাই, বিনা বাধায় মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। প্রথম সূত্র বলে ফেলছি, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ টি যত বাড়বে ভি তত বাড়বে। কেন বাড়বে? এর কারণ হচ্ছে মুক্তভাবে পড়তে থাকলে এখানে একটা ত্বরণ কাজ করে, এই ত্বরণটার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, which is G, that is 9.8 meter per second square। এই যে অভিকর্ষজ ত্বরণ, এটার একটা বিশাল ব্যাখ্যা আছে। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে যে হারে বাড়তে থাকে, সেটাই হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি হয়, বা প্রতি সেকেন্ডে না বলে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে, which is 9.8 meter per second square, and this is not fixed। কেন ফিক্সড না? কারণ আমরা জানি পৃথিবী হচ্ছে গোলাকার না, পৃথিবী হচ্ছে একটু চ্যাপ্টাকার। তো মাঝখানে যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্র থেকে এখান পর্যন্ত বিষুব অঞ্চল, আর এটা হচ্ছে যেহেতু মেরু অঞ্চল, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা একটু ভ্যারি করছে। এখন ডিসটেন্স ভ্যারি করার সাথে কিভাবে এটার সাথে সম্পর্ক, এটা বুঝতে হলে নিউটনের মহাকর্ষ সূত্র বুঝতে হবে। নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে, নিউটন বলেছে যে দুইটা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে তাদের কেন্দ্র বরাবর একটি নির্দিষ্ট সরলরেখায় আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান ওদের ভরের উপর ডিপেন্ড করে এবং ওদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? F is proportional to m1 into m2, again F is proportional to 1 by d square। অর্থাৎ বস্তুদ্বয়ের যদি ভর বাড়ে, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল বাড়বে। বস্তুকণাদের মধ্যে যদি দূরত্ব বাড়ে, তাহলে আকর্ষণ সমানুপাতিকভাবে কমবে। অর্থাৎ F is proportional to m1 m2 divided by d square। প্রপোর্শনালটা যদি আমি উড়িয়ে দিই, তাহলে F equals to capital G m1 m2 by d square। এইটা হচ্ছে সূত্র। In that case এই G এর মান হচ্ছে 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। একটু মনে রাখতে হবে কিন্তু এটা কিন্তু ফিক্সড ভ্যালু, এটা চেঞ্জ হবে না। এটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে
গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যে রাশিটার মান কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ 6.673 × 10⁻11 যদি মহাকর্ষীয় ধ্রুবক হয়ে থাকে এবং দুইটা বস্তুর ভর যদি যাই হোক না কেন, এদের দূরত্ব যাই হোক না কেন, নিউটনের সূত্র হচ্ছে F = gm1 × v2. So in that case, if d increase, যদি d এর মান বাড়ে তাহলে আকর্ষণ কমবে। এখন কিভাবে কমবে? যেহেতু d², দূরত্ব যদি দ্বিগুণ বাড়ে তাহলে আকর্ষণ 1/4 হবে, 2²। দূরত্ব যদি 3 গুণ বাড়ে আকর্ষণ 1/9 হবে, অর্থাৎ 9 ভাগ কমবে। ভর যদি দ্বিগুণ বাড়ে আকর্ষণ দ্বিগুণ বাড়বে, বল। ভর যদি 4 গুণ বাড়ে আকর্ষণ বলও 4 গুণ বাড়বে। দূরত্ব যদি 4 গুণ বাড়ে আকর্ষণ বল 16 ভাগ কমবে, 4²। তাহলে এখানে যদি কোনো একটা বস্তু থাকে আর এখানে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে পৃথিবীর কেন্দ্রে যেহেতু সব বস্তু পৃথিবী আকর্ষণ করছে, তাহলে এদের মাঝখানে ডিসটেন্স, আর এই ডিসটেন্স যেহেতু ব্যতিক্রম, সুতরাং এই দুইটার আকর্ষণও ব্যতিক্রম হবে। ইন দ্যাট কেস এখানে যেহেতু ডিসটেন্সটা বেশি, এখানে যেহেতু ডিসটেন্সটা কম, সেহেতু এইখানে জি এর মান হবে কম, অর্থাৎ এখানে বস্তুর ওজনও কম হবে, মানে আকর্ষণ বল কম হবে। আর এখানে যেহেতু ডি এর মান কম, এখানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, অর্থাৎ বস্তুর ওজনও বেশি, অর্থাৎ আকর্ষণও বেশি। এবং এই জি এর সূত্রটা হচ্ছে জি = gm/r²। এই আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, কারণ এই কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সো উই ক্যান সে দিস d = r, this d = r. G is a gravitational constant আর m মানে হচ্ছে পৃথিবীর ভর। সুতরাং G = gm/r²। এটা হচ্ছে সেই সূত্র যে সূত্র দিয়ে আমরা কোন একটা স্থানের g এর মান বের করতে পারবো, বিকজ g m দুইটা কনস্ট্যান্ট হইলেও r কিন্তু কনস্ট্যান্ট না। এই r টা বড়, এই r টা ছোট। So G = gm/r² is the principle to find out the value of small g in any sphere of the world. সুতরাং কোন স্থানে জি এর মান বের করার সূত্র হচ্ছে এটা। এবং জি এর মান যেহেতু বিষুব অঞ্চলে, সম্ভবত বিষুব অঞ্চলে হচ্ছে কি কম, 9.78912 m/s²। এটা হচ্ছে বিষুব অঞ্চলে। জি এর মান মেরু অঞ্চলে হচ্ছে 9.8321 m/s²। এবং জি এর আদর্শ মান হচ্ছে 9.80665 m/s²। সেটা হচ্ছে 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে। এটা হচ্ছে আদর্শ মান। সুতরাং এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে এবং আমি এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা আলোচনা করেছি সেটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে জি এর মান, পৃথিবী যেহেতু উপবৃত্তাকার, একটু গোল না, মানে একটু চ্যাপ্টা, সেহেতু বিষুব অঞ্চলে যেহেতু আর বড়, ফোর্স কম। মেরু অঞ্চলে যখন আর ছোট তাহলে ফোর্স বেশি। এবং জি এর সূত্র হচ্ছে G = gm/r²। আমি মহাকর্ষ সূত্রটা আলাপ করেছি, এগুলোর ব্যাখ্যা আমি আরো দিব সামনে। যারা আমার ভিডিওগুলো ফলো করছো, আমি অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এবং অনেক বড় একটা প্ল্যান নিয়ে সামনে যাচ্ছি, বিকজ আমার চ্যানেলে আমি চেষ্টা করব সবচেয়ে বেশি পরিমাণে এক্সপ্লেনেশন সহ প্রত্যেকটা জিনিস যেটা আমার মাথায় যতটুকু আছে সেটা অ্যাপ্লাই করে তোমাদের সামনে আসার, এবং অন্যান্য সাবজেক্টের আমার পছন্দের যে এক্সপার্টরা থাকবেন তারা আসবেন, এবং অন্যান্য সাবজেক্টে যাতে তোমাদের সাথে আমার কমিউনিকেশনটা হয় এবং তোমাদের সেই পরিমাণ হেল্প হয়, সেটার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা আমি করব। সেহেতু আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা যারা পড়ছো, তোমরা কোনো কিছুকে স্কিপ করে পড়াশোনা করবে না, সব সাবজেক্টে। আমি অনেক স্টুডেন্টকে জানি যাদের কাছে সামাজিক বিজ্ঞান পড়লে, শুনলে, ভাবলে ও মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। এদেরকে বলছি আমি, বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণের নাম শুনলে একেবারে হাত দুটো উপরে উঠে ব্রুটা আকাশে চলে যায়। এটা তো সম্ভব না, বাংলা সেকেন্ড পেপার ভালো লাগে না। আমি ইন জেনারেল বলছি না,
আমি যেটা দেখেছি সেটা বলছি। অনেক স্টুডেন্টের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ খুব ভালো লাগে, কিন্তু আদার সাবজেক্ট তাদের কাছে আমার করমিনতি, প্লিজ সামাজিক বিজ্ঞান বইটা ইম্পর্টেন্ট, প্লিজ বাংলা সেকেন্ড পেপারটা ইম্পর্টেন্ট। ইংলিশ গ্রামার পড়ার জন্য তুমি যে শ্রম দাও, বাংলা গ্রামার পড়ার জন্য তোমার শ্রম দেওয়াটা হচ্ছে তোমার জাতিগত দায়িত্ব। এখন অনেকে বলতে পারে কি হবে এগুলো পরে, বাংলা সেকেন্ড পেপার দিয়ে কি প্রফেশনে কাজ হবে? এখন তাহলে বলতে হয় অ্যাকচুয়ালি বাংলার যে কি পরিমাণ ভ্যালিউ, বাংলা লেখা শুদ্ধভাবে লেখার যে ভ্যালিউ, এটা তোমরা আসলে সময় মতো না গেলে, প্রফেশনে না গেলে বুঝবে না। আমরা যারা চাকরি করি, আমরা আমাদের প্রফেশনের ক্ষেত্রে আমরা দেখি দেয়ার আর লট অফ প্লেসেস যেখানে রাইট বাংলা, শুদ্ধ বাংলা ব্যবহার, বলা, লিখতে পারা, এটা ইজ ওয়ান কাইন্ড অফ সুপ্রিম কোয়ালিটি। সুতরাং অনেকে বলতে পারে যে গ্রামার না পড়েও তো এগুলো করা যায়। আমি বলবো না, আসলে যুক্তি দিলে কিন্তু অনেক দেওয়া যাবে, কিন্তু তোমরা যদি একটু মেনে এটা মনে করো যে আমার কাছে 12-14টা সাবজেক্ট আছে, আমি প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে ভালো করতে চাই, কিন্তু আমার কিছু সাবজেক্ট ভালো লাগে, হুইচ ইজ ওকে, কিন্তু কোনো সাবজেক্টকে খারাপ লেগে তাকে অবহেলা করা যাবে না, এইটা আমি বলবো তোমাদেরকে। সো যারা আমার চ্যানেলটা ফলো করো, যারা আমাকে ফলো করো, দয়া করে আমার এই কথাগুলো তোমাদের কাছে যদি পৌঁছে থাকে কোনোভাবে, যেভাবেই আমার কথা যদি তুমি শুনে থাকো, তোমাকে আমি বলবো যে দয়া করে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে তোমরা পড়ো। এবং যাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি মজা লাগে, ভালো লাগে, বেস্ট, আই স্যালিউট দেম। হ্যাঁ, আমাদের দেশে সায়েন্টিস্ট দরকার আছে। সো সব ক্ষেত্রে সব কিছুকে চিন্তা করে এই 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 ডেটাগুলোকে একটু মাথায় রেখে, আমার মনে হয় না আমি এখানে কোনো জটিল কিছু আলাপ করেছি। সুতরাং যাই আমি আলাপ করেছি এখানে আমি মেইন টপিকে লিখে রেখেছি এবং প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। দ্বিতীয় ভিডিওটাতে আমি গ্রাফ নিয়ে কথা বলবো, এবং তৃতীয় ভিডিওটাতে আমি এটার মধ্যে যে যত ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা প্রবলেম আছে সেটা সলভ করব, এবং পরের ভিডিওগুলোতে সৃজনশীল সমাধান থাকবে গতি চ্যাপ্টারের বেস উপর। সো এই হচ্ছে ফার্স্ট ভিডিও গতি অধ্যায়ের উপরে। তোমরা যারা পড়ছো, হ্যাপি স্টাডিং, এবং তোমরা অনেক ভালো মতো পড়াশোনা করবে, আনন্দ নিয়ে পড়াশোনা করবে। দেখা হবে পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ।